রিসেন্ট টাইমে আপনারা দেখেছেন যে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের চলমান ঘেন্নার চাষ সেখানটায় নতুনভাবে যেই বিষয়টা উস্কানি দিচ্ছে বর্তমানে সেটা হচ্ছে গিয়ে যে পুশিন ইস্যুটা। এই পুশিনের ব্যাপারটাকে কেন্দ্র করে একজন যেইভাবে মিথ্যাচার করছে, মানে আজকে ধরেন এই বিষয়টা নিয়ে কথা কেন বলছি পুশিনের ব্যাপারে, কারণ পুশিনে বারবার এমন ভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নিউজটাকে করছে যে ভারতের মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে ধরে ধরে, তারা আসলে ভারতীয় মুসলমান। এই কথাটা আসলে আপনি একটু বিবেক খাটিয়ে চিন্তা করলেই বুঝবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত কয়জন ভারতীয় গ্রেপ্তার হয়েছে বর্ডার পার হয়ে দেশে আসতে গিয়ে। আপনি পাবেন না, কারণ ভারতের যারা রয়েছে তারা এই দেশে আসবার কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যায় কিনা সেই তথ্যগুলো আপনারা গুগল করলেই পেয়ে যাবেন বা ফেসবুকেও পেয়ে যাবেন খুঁজলে। তো পুশিন প্রসঙ্গটা কেন আসছে এবং ভারতের জনসংখ্যা, আপনি হয়তো এটা জানেন যে বাংলাদেশে মুসলমানের যে জনসংখ্যা, বাংলাদেশে যত মুসলমান রয়েছে তার চেয়ে বেশি মুসলমান ভারতে আছে, ভারতের নাগরিকদের অংশ। হুম, ভারতের ১৫০ কোটির উপরে যে নাগরিক তার মধ্যে মুসলিমের যেই সংখ্যা, সেই সংখ্যা বাংলাদেশের জনগণের চেয়ে বেশি। তো ভারত সরকার যদি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশিন করাতে চায়, একবার ভাবেন কি হবে, মানে সেটা সংখ্যা কত। তাহলে কেন এই ৪০০, ৫০০, ১,০০০ লোকের উপরে চাপটা আসতেছে? এই অন্যায়টা করতেছে বাংলাদেশ বিজিবি। স্পষ্টভাবে বাংলাদেশ বিজিবি বাংলাদেশের নাগরিকদের বুকের দিকে অস্ত্র তাক করতেছে। সেই জায়গাটায় আমরা আসবো। তার আগে কিভাবে এই পুশিনকে কেন্দ্র করে আপনারা দেখছেন হাসনাতের মতো ইডিয়ট, আপনারা দেখছেন পাটোয়ারির মতো ইডিয়ট জনসভায় বসে বলতেছে ভারত কেন মানে কাঁটাতারের বেড়া দেবে। ভারতের ভূখণ্ডের ভেতরে ভারতের জায়গার মধ্যে ভারত কাঁটাতারের বেড়া দেবে নাকি ওখানে শনপাপড়ি দিয়ে বেড়া দেবে, হ্যাঁ, না ফুলের বেড়া দেবে, সেটা তো তাদের ডিসিশন। তোদের যেহেতু ভারতের ব্যাপারে এত অভিযোগ, ভারত নিয়ে তোদের এত টেনশন, এত আতঙ্ক, তাহলে তোরা বাংলাদেশের ভিতরে কাঁটাতারের বেড়া কেন দিতেছিস না? প্রশ্নটা তো সেটা। ধরেন আপনার বাড়িতে চোর আসবে, সেই জন্য আপনি নিজের বাড়িতে কাঁটাতার দিয়ে বেড়া দেবেন না, নিজের ঘরে তালা মারবেন না, কিন্তু আরেকজন কেন তার ঘরে চোর আটকানোর জন্য গেটে তালা মারবো, সেটা নিয়ে আপনার অনেক অভিযোগ। এইটা কোনো সুস্থ সভ্য জগতের কাজ না যেগুলো করা হচ্ছে। আবার কিছু ইডিয়ট আজকে যেরকম দেখতেছিলাম একটা জায়গায় যে তারা গান বানাইছে, এই গানের ফাত্রামির জায়গাটা আমি একটু আপনাদেরকে দুই একটা পয়েন্টে দেখাতে চাই। বা দেখেন যে ভারত বিরোধী আগ্রাসনটা কিভাবে করে এরা বিস্তার করতেছে, সেটা জনসভার মার্কেটে গেউ গেউ করে হোক কিংবা সাংস্কৃতিক একটা চেহারা লাগায় গানের মাধ্যমে হোক। আপনারা একটু এই গানটা দেখেন। এই একটা প্রশ্ন করি, প্রশ্ন শুনেন। চাচা খালু জেডা, ভারত আমগো বন্ধু হইলে শত্রু আমগো কেডা? বলেন শত্রু আমগো কেডা? আগে ক্লিয়ার করেন এটা। ভারত আমগো বন্ধু হইলে শত্রু আমগো কেডা? হ্যাঁ, পাকিস্তানকে শত্রু বলা যাবে না, পাকিস্তান যেহেতু বাপের দেশ, আর যেহেতু পাকিস্তান ভাঙার সময় যেহেতু বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভারত সবাই একসঙ্গে যুদ্ধ করছে, অর্থাৎ ভারতকে শত্রু বানাইতেই হবে, ভারতকে শত্রু বলতেই হবে। কারণ সেই যে পাকিস্তান ভেঙে দেওয়া, হ্যাঁ, তো এই পাকিস্তানপন্থী হায়নার বাচ্চাদের কথায় কথায় দেখবেন ভারত বন্ধু না ভারত শত্রু, অথচ ভারতের সহযোগিতায় এই দেশের জন্ম হয়েছে। ভারত বন্ধু, ভারত বন্ধু রাষ্ট্র। তো এই যে আপনারা কথায় কথায় যে ভারত শত্রু না বন্ধু, এই ন্যারেটিভটা দাঁড় করায় মূলত ৭১-এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা। আমি বারবার বলি এটা, এই দেশের এই ধরনের হায়নার বাচ্চাদের অন্যতম আক্রোশের জায়গা হচ্ছে ৭১ সালে কেন ভারত সহযোগিতা করছিল। ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ এত তাড়াতাড়ি জন্ম হইতো না, বা পাকিস্তান ভাঙতো না, ওর বাপেদের সঙ্গে ওরা থাকতে পারতো। ওদের জীবনে দেখবেন না পাকিস্তান নিয়ে একটা গান বানাইতে। এই হায়নার বাচ্চাদেরকে জীবনে দেখবেন না পাকিস্তান ৭১-এ কি করছে, পাকিস্তানের সাথে কি সম্পর্ক ছিল, এইগুলো নিয়ে কোনো কথা বলতে। পাকিস্তান ওদের বাপ, কিন্তু ওরা বিভিন্ন ভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে ভারত আমাদের শত্রু, ভারতের বিরুদ্ধে কথা বলো। জেডা শত্রু আমগো কেডা? যারা বন্ধু হইয়া প্রভুর মতন চালায় হুকুম জারি, জাগর কুটকুশলে আঙ্গর দেশের ক্ষতি হইছে ভারী। যারা গণতান্ত্রিক বাংলাদেশে স্বৈরাচারী বসে, জাগর পণ্য আইসা আঙ্গর দেশের অর্থনীতি ধসা। যারা ভারতীয় পণ্য এসে আমাদের অর্থনীতি ধসায়, ভারতীয় পণ্য কেন ব্যবহার করে বাংলাদেশিরা? ভারত কি প্রত্যেকদিন আইসা এখানে মানে ঠেল্লা ঠেল্লা সবার ঘরে ঘরে দেওয়া যায় যে তাড়াতাড়ি নাও ইন্ডিয়ান লেহেঙ্গা পড়তে হইব, এইটা পড়তে হইব, ওইটা পড়তে হইব, বর্ডার পার হইয়া চুরি করে গরু লইয়া যাও? ভারত করে এগুলা? কেন পণ্য ব্যবহার করা হয়? কেন আপনারা এই যে যে হারামজাদা এই গানটা বানাইছে, এই হারামজাদার ঘরে যান, গিয়ে দেখবেন 50% প্রোডাক্ট ইন্ডিয়ান, 50% প্রোডাক্ট ইন্ডিয়ান।
কারণ আমাদের বাংলাদেশের একটা বড় অংশ যেহেতু দরিদ্র, আমাদের বাংলাদেশের একটা বড় অংশ যেহেতু খুব অর্থশালী মানুষ না, সেই ক্ষেত্রে আসলে বিদেশি প্রোডাক্ট বলতে গেলেই তারা বোঝে ভারত। যেরকম বিদেশে ঘুরতে যাওয়া বলতে অন্ততপক্ষে ৮০ ভাগ বাঙালির প্রথম পছন্দ হচ্ছে ভারত। কারণ কি, সেখানে কম টাকায় একটু যাওয়া যায়, কাছের দেশ, ঘুরতে যাওয়া যায়, কারণ তারা আমেরিকা ইউরোপ যাইতে পারে না। এটা মানে আমি অন্য কাউকে হেয় করে বলতেছি না, আমার নিজেরও অবস্থা এটাই। হ্যাঁ, যে আমাকে ধরেন বিদেশ ঘুরতে যাওয়ার কথা ভাবলে আমাকে প্রথম ভারত ভাবতে হয়, কারণ ওখানে কম টাকায় যাওয়া যায়। অথবা ধরেন নেপাল, শ্রীলঙ্কার মতো জায়গাগুলো আমাকে ভাবতে হয়। আমি ইউরোপ আমেরিকা ভাবতে পারি না ভাই, আমার ওই টাকা নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষের তো অবস্থা এরকম। সেম ভাবে আপনি বিদেশি একটা প্রোডাক্ট বা একটু ভালো প্রোডাক্ট কিনতে গেলে আপনি ভারত ছাড়া আপনার হাতে অপশন থাকে না, কারণ আপনার বাজেট নাই। তো এই যে টোকাইয়ের বাচ্চা এটা গাইতেছে, এবং ভারত বাংলাদেশের অনেক ক্ষতি করছে, বাংলাদেশে হুকুমদারি চালাইছে। একটা জায়গা দেখান, গত 2 বছরে বারবার তো বলা হয়েছে ভারতের সাথে একটা অনৈতিক চুক্তি, ভারত প্রেশার দিয়ে একটা কাজ করছে। সেই যে আপনারা পাইপলাইনের বিরুদ্ধে, এই হারামজাদা পাইপলাইনের বিরুদ্ধে গান গাইতেছে যে পাইপলাইন বানায় দিয়া ভারতের সুবিধা দিচ্ছে। পাইপলাইন দিয়ে তো তেল আনতেছে তারেক, এর আগে তেল আনলো ইউনুস। তাইলে এই পাইপলাইনের তেলগুলা কার গোয়া দিয়ে যাচ্ছে, প্রশ্নটা এখানে। মানে কথা হচ্ছে, তোর ঠেকায় তুই আদানির থেকে বিদ্যুৎ আমদানি করবি, কারণ তোর বিদ্যুৎ নাই। তারপরে দোষ হলো গিয়া ভারত কেন বিদ্যুৎ বেচলো, তুই আনছিস কেন? এই প্রশ্নের উত্তরটা কেন কেউ দিচ্ছে না। এই হারামিরা কেন একজন এই কথাটা বলতেছে না যে আমরা ভারতীয় পণ্য আনবো না আমাদের জায়গা থেকে? শেষ। ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পণ্য না কিনলে, দেখা যাক। তেল না কিনলে ভারত যুদ্ধ ঘোষণা করবে, দেখা যাক। আগে তো আমরা বন্ধ করি আনা। এরা কিন্তু একটা কিছু বন্ধ করে নেই ভারতের, একটা কিছু না। বরং আপনারা দেখছেন ভারতীয় ভিসা দেওয়া যখন বন্ধ হলো, তখন কিন্তু এরা মানে একরকম বিপ্লব করছে। ভিসা কেন দেবে না? ভিসা সেন্টারের সামনে মারামারি হয়েছে। ভিসা সেন্টারের সামনে ভিড় লাগাইয়া এই বাংলাদেশের এই মুসলমানরা, এরাই গিয়া কিন্তু কুত্তা কামড়া কামড়ি করে মারামারি পিটাপিটি করছে, কেন আমাদেরকে ভিসা দিবেন না, আমরা কেন যেতে পারবো না। এই যে দ্বিমুখী নীতি এদের, প্রত্যেকটা কথায় কথায় ভারতের বিদ্বেষ। কিন্তু ভারত যদি বন্ধ করে, এই যে বলা হচ্ছে, এই গানে বলতেছে টেলিভিশন চ্যানেল বন্ধ করছে। টেলিভিশন চ্যানেলটা পারমিট কারা দেয়? বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেল চলবে কি না চলবে, এটা পুরোটা নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। বাংলাদেশের বিটিআরসি কে বলেন চ্যানেল ব্লক করে দিতে সবগুলা। বিটিআরসি কে বলেন আজকে থেকে ঘোষণা দিয়ে দিতে আমাদের মন্ত্রণালয়কে, যে ভারতীয় কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। না, আপনারা দিতেছেন না কেন? আমি এটা বুঝি না। এই যে কথা কথা একজন বলে একটা বন্দুক পাইলে আমি যুদ্ধে নেমে যাইবো ভারতের বিরুদ্ধে, খালি একটা বন্দুক দাও আমারে। তোরে বন্দুক কি এখন ভারত দিবে? যে এই নে তোর একটা বন্দুক দিলাম, আয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ। আরে বোকাচোদা, তুই তোর দেশ থেকে বন্দুক কালেক্ট কর। তুই তো সরকারের সাথে কথা বল, কথা বলে অস্ত্র কালেক্ট কর, তোর যা আছে সেগুলো ঝাঁপাইয়া পড়। কতদিন আগে একজন মোল্লা, সাবেক মিলিটারি, সে বলতেছিল যে আমাদের অন্তত 10 লক্ষ তরুণ প্রস্তুত রয়েছে ভারতে হামলা চালাতে। আমরা যদি হামলা চালাই চোখের পলকে দিল্লি দখল করে নিব। 10 লক্ষ কত ভাই অ্যামাউন্টটা ও জানে? ভারতীয় মুসলিম যা আছে সেই মুসলিমরা যদি মুইত্যা দেয় 10 লক্ষ ভাইসা যাবে। হিন্দুদের কথা বাদ দেন, বিজেপি বাদ দেন, হ্যাঁ, ওই শিবসেনা টিপসেনা বাদ দেন, ওগুলো সব দরকার নেই। ভারতের মুসলমান যারা, তারা যদি মুইত্যা দেয় তাইলে 10 লাখ ভাইসা যাবে। এই অথর্ব বাচ্চারা সারাদিন বাংলাদেশে বসে আবাল বাঙালির এইটুকু বুঝাচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমরা বিশাল কিছু করে ফেলাইতেছি। একটা কোনো প্রোডাক্টিভ জায়গা দেখেন তো যে ভারতের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাটা আমরা দিছি, এই স্যাংশনটা আমরা দিতে পারছি? মানে সেইটা কর। আজ পর্যন্ত সেই আলাপ দেখছেন কাউরে? একটা ওই আলাপ করে না। উপরে উপরে তারা ভারতের বিরুদ্ধে গালাগাল করে টোরে, এই যে পাটোয়ারি 2 দিন আগে গেল যশোরে, গিয়া ডিম খেয়ে এলো। শুধুমাত্র ভারত বিদ্বেষ হচ্ছে এদের ব্যবসা। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বলেন, বাণিজ্যিক সম্পর্ক বলেন, কোন ধরনের সম্পর্ক বাদ দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না, এবং এটা ওরা হারে হারে জানে। কিন্তু যেহেতু আবাল বাঙালি, প্রথমে কইছে মুক্তিযুদ্ধ ছিল হচ্ছে গিয়ে ইসলামের বিরুদ্ধে লড়াই, জামাতের 71-এর প্রচার ছিল এটা, যারা যুদ্ধে যাবে তাদের বউ তালাক হয়ে যাবে। এটা হচ্ছে ভারতীয় ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধ হইতাছে, অতএব এটা কাফেরদের সাথে হাত মিলানো হয়ে যাবে। এগুলা বলছে পারে নাই। এখন এসেছে একই ন্যারেটিভে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য ধর্মটাকে বারবার ব্যবহার করবে হচ্ছে ভারত বিদ্বেষ। আর কিছু আবাল পাবলিক এটা দেখা মনে করে আহা তারা তো বাংলাদেশের জন্য অনেক কিছু করে ফেলতেছে। যেমন আপনাদেরকে আরেকটা ছাগলের বক্তব্য দেখাই, একটু দেখেন। সীমান্তে ভারত উৎপাত করছে, তারেক রহমানকে বলবো শক্ত হাতে প্রতিহত করুন। ভারতীয়দেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এরা সেই ভারতীয় যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি
আবরার ফাহাদকে হত্যা করেছে, আমাদের টাকা দিয়ে আমাদের নাগরিকদের উপর অস্ত্র চালাবে, আমাদেরকে হত্যা করবে, আর আমরা তাদেরকে বাংলাদেশে চাকরি করে বসবাস করার সুযোগ দিব, এটা সম্ভব না। সুতরাং সরকার যেন দ্রুত সময়ের ভিতর ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং হাদি হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রীয়ভাবে ভারত জড়িত থাকায় ভারতকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকটি রাষ্ট্র যেন ভারতকে খুনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ভারত যে খুনি রাষ্ট্র, এটা বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ সরকারকে সবার আগে বিবৃতি দিয়ে বলতে হবে। সীমান্তে ভারত উৎপাত করছে, মানে বোঝেন এদের মেধা দূর। আবরার ফাহাদকে হত্যা করছে ভারত, ভারতের কোনো বালসরা কাম নাই। হ্যাঁ, এত বড় একটা রাষ্ট্র তারা পালায়, বাংলাদেশের কোন চিপায় কোন কুত্তা ঘেউ করে উঠছে সেটা নিয়ে ভারত দৌড়ে পড়বে প্রতিশোধ নিতে। মানে একটু বিবেক খাটায়া চিন্তা করেন। আর সে ওসমান হাদির কথা কইতাছে, ওসমান হাদির এই হত্যাকাণ্ড ওসমান হাদির ভাই বলতাছে হচ্ছে গিয়ে ইউনূসের একজন, মানে জামায়াতের একজন আমিরের পিএস নিজে জড়িত, বিএনপির কয়েকজন নেতা জড়িত, ছাত্র উপদেষ্টা একজন জড়িত। মানে এগুলো হচ্ছে হাদির আপন মায়ের পেটের ভাইয়ের বক্তব্য। কিন্তু সেই হাদিকে বারবার হচ্ছে ভারত 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 বলে বলে এই ইত্যামিটা করা হচ্ছে। এবং মমতা ব্যানার্জি বরাবরের মতোই জামায়াতের কোলে থাকা মাসি, সেই জামায়াতের পোষ্য মাসি, সেও উস্কানি দিচ্ছে একটু একটু করে ওখানে বসে। এবং এই পুরো ব্যাপারটা করতেছে জামাত, মমতা, এই গ্রুপটা মিলে এই যে অ্যানাল ক্লাব নামের যে একটা মঞ্চ বানাইছে তারা, সেই অ্যানাল ক্লাবের ব্যবসায় খুইলা বসছে। আপনারা দেখছেন কয়দিন আগে হাদির বোন নিজে বলছে যে এই যে কি বলে জাবের কিভাবে মামলার বাদী হয়। আমি সেখানে হসপিটালে উপস্থিত, কিন্তু আমাকে বাদী বানানো হইলো না, জাবের কেন নিজে থেকে গিয়া বাদী হইলো। তো হাদির পরিবার, হাদির আপন ভাই আপন বোন, তারা এক রকম ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। আর এই যে তুরস্ক পাকিস্তানের টাকা খাওয়া এই পাকিস্তানি হায়নার বাচ্চাগুলো, মানে অ্যানাল ক্লাব যেটা, সেই অ্যানাল ক্লাবের হায়নার বাচ্চাগুলা প্রতিদিন বলতেছে উল্টা বক্তব্য। মানে হাদির পরিবারের চাইতে এরা হাদিরে বেশি চিনে, হাদির ব্যাপারে এদের মায়া বেশি, এদের প্রেম বেশি। আপনারা দেখছেন ওই যে ঝুমা বৌদি আর জাবের, দুইজন মিল্লা বয়া বয়া আরামে হাদি ব্যবসা করতেছে এখন। মানে হাদির পরিবার হাদির ভালো চায় না, হাদির পরিবার হাদির বিচার চায় না, একমাত্র ওরাই চায়। এবং ওদের ন্যারেটিভটাই হচ্ছে এটা, ভারত খুন করছে, ভারত খুন করছে, ভারত খুনিকে গ্রেপ্তার করছে। এখন আসেন অন্য বিষয়ের দিকে চলে যাচ্ছে আসলে, কিন্তু আমি পুশিংটা নিয়ে আরেকটু আলাপ করতে চাই। ভারত থেকে কাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, সেই বিষয়টা আমরা একটু দেখি চলেন। ভারতের বর্ডারে যেই বাংলাদেশিরা অবস্থান করতেছে, যারা ওখানে আটক অবস্থায় রয়েছে একরকম, তাদের দুই একটা ভিডিও দেখি আমরা, যে তারা কি বলছে, তারা আসলে কোন দেশের নাগরিক। আমরা এইখানকার নাগরিক, আমরা ওখানকার নাগরিক না। আমরা ওইখানে অবৈধভাবে ঢুকেছি 3-4 মাস আগে, আমরাও কেউ ঢুকেছে 3-4 মাস আগে, কেউ ঢুকেছে 5 মাস আগে, অবৈধভাবে ঢুকেছে। আর এখন হচ্ছে ওইখানকার বিজিবিরা খুব জ্বালাচ্ছে, মোদিকে একদম পুরো ফুটে বার করছে, ওই ঝড় বাড়া দিচ্ছে না। কথাটা বুঝতে পেরেছি? আমরা নিজে থেকে এদের কাছে আমরা স্যালেন্ডার হয়েছি, কেন বর্ডার একদম চারিদিকে সিল মেরে গেছে, কোনো সাইড দিয়ে আমরা বেরোতে পারবো না, আমরা যেভাবে ঢুকেছি সেভাবে বেরোতে পারবো না, যার ফলে আমরা স্যালেন্ডার হয়েছি। আমরা আজকে 13 দিন কি কষ্ট করতেছি আমরা বুঝতেছি, আমরা যে কথা বলতেছি না, নিজস্ব কষ্ট হচ্ছে। আপনাদের শুনেন, আপনারা আমাকে দেশীয় মানুষ হয়ে আমাদের যা করলেন এটা ঠিক না। তো কালকে এখানে বর্ডারে যারা অবস্থান করছে তারা নিজেরাই বলছে যে তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তারা ফিরতে চাচ্ছে। কেন তারা গিয়েছিলেন ভারতে এবং সেখানে কি কি প্রবলেম গুলোর কারণে তাদেরকে ফিরতে হচ্ছে, চলুন আমরা আরেকটা ভিডিও দেখি। বাংলাদেশে বাড়ি যেতে চাই, জেলা খুলনা, আমার দিগলা থানা, কামারগাতি গ্রাম। ভোরবেলায় আমাকে 7টার সময়, মনে হয় 7টার থেকে ওইখান থেকে বাজারের তুলে এনে বসে দিয়ে যাচ্ছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি, দেন আমাকে বাড়ি সব কিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামীর ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। আর কি করবো কন, আমার আর কিছু কর না। আমি এনে বাংলাদেশে বাড়ি যেতে চাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করতেছে। খুলনা, জেলা খুলনা, আমার দিগলা থানা, কামারগাতি গ্রাম। বাংলাদেশে বাড়ি যেতে। আচ্ছা ঠিক আছে, শোনেন, আমরা গুজরাটে থাকতাম। গুজরাটে থাকলে এই যে মনে করো এই এসআর চালু হয়েছে, এর কিছুদিন আগে ঘর বাড়ি ভেঙে চলো, আমরা বাড়াই করে থাকতাম। অন্ত যে সময় আমরা মনে করো চলে আসি, আসার পরে ধরা খাই, ধরা খালি মনে করো আজকালি থানা কোর্ট রানাঘাটে কোর্টে মনে করো সরকারি উকিলে আমাকে সাজা দিয়েছে 6 মাসের।
সেই জায়গায় আজকে আমরা 14 মাস কাটিয়েছি জেল, আমার বউ সোয়াল মারে নিয়ে। আমাকে সেই সময় ফিফারে দেশল, টিভিতে দেশল, দুনিয়ার মানুষ চোখ তো অন্ধ হয়ে গেছে, বাংলাদেশের লাখ লাখ জেলের ভিতর রয়েছে, এখনো তাকে সাজা হয়ে 8 মাস 2 বছরের ভরে রয়েছে। এই যে কালকে রাত্রে বিএসএফ কে হাতে তুলে দিল, ওরা ক্যাম্পে আইনে রাখছে, ক্যাম্পে রাখার পরে মনে করো তো রাত্রি কোন দাঁত ছাড়লে আমরা মনে করো দৌড়তে সীমান্ত আমাদের চলে গেছিলাম। তারপরে আবার মনে করো ধরা পড়েছে, আমরা বাড়ি যাচ্ছি, আমাকে বাড়ি বাংলাদেশে। বিএসএফ এর কোনো অত্যাচার করছিল না? না না, বিএসএফরা কোনো অত্যাচার করেছিল না আমাকে, মনে করো ওরা দেয় দিয়েছে কোন গেট খুলে রাত্রিবেলায় করতে পারি না, এই বলে চলে যাওয়া যে তোমাকে বাংলাদেশ। ভাই আমাকে বাংলাদেশ বিদায় নিশ্চিন্তে আমরা চলে আইছিলাম, অর্ধেক পথে আইছে, তারপরে ওই গ্রামের লোকজনরা কলো এই তারপরে মনে করো আমরা স্যালেন্ডার করলাম। তারপরে আইডে সেই রাত সাইডের দিকে এই জায়গা বসায় তুইয়ে সেই দুনিয়ার কাহিনী মনে করে যে আসে সে ভোটুক, এই যে আমার বউ ছেলে, আমার মার অসুখ, আমার ছেলেটার দাও কি অবস্থা, আমার বউর এই যে আমরা সেই বিজে খবরে রয়েছে আজকে সেই রাত সাইডেতেই তো আমাদের সবাই সাহায্য করেছে, খাওয়ার দাওয়ার যেটুক যা পারেছে সবাই দিচ্ছে, কিন্তু বাড়ি যাওয়ার কোনো নাম নাই। বাড়িতে লোক তো আমাদের চলে আইছে। আচ্ছা, আপনার ওয়াইফদের বা এদের অত্যাচার করছে বিএসএফ, এরকম একটা খবর আমাদের কাছে আছে, এটা সত্য কিনা, কি বিষয়? না, আমাদের কোনো অত্যাচার করে নাই দাদা, আমরা মনে করো যদি অত্যাচার করতো আমরা কয়ে দিতাম। তারা ক্যাম্পে রাখছে, ক্যাম্পে রাখার পরে মনে করো কিছু খাইছিল বাচ্চা ফুলাবানরা, রাত ভরে মনে করো খিদে ছিল, খাওয়ানোর পরে তারপরে গাড়িতে আইনে কোন ব্র্যান্ডের দেশে জানি না, মনে করো আমরা দেয়া দিয়েছে গেট খুলে যে তোমাকে বাংলাদেশ, আমরা নিজেকে বাংলাদেশ মনে করে গর্ব করে আরো আটে করতে গেলে সীমান্তে ক্যাম্প নাম চালাই দিয়ে চলে গেছিলাম। নাম ঠিকানা সহকারে এই বাঙালিরা বলছেন তাদের সংকটের কথাগুলো। বাংলাদেশের বিজিবি তাদেরকে আটকে রেখেছে, তাদেরকে কাউকে 0 পয়েন্টে আটকে রেখেছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। মানে আপনি ভাবেন বাংলাদেশের বিজিবি যেই উদাহরণটা তৈরি করছে, এটা কি আসলে বাংলাদেশের জন্য ভালো কিনা? নিজের দেশের নাগরিকদের অস্ত্রের মুখে আরেকটা দেশের বর্ডারের মধ্যে আটকে থাকা অবস্থায় তাদেরকে ওখানে থাকতে বাধ্য করছে। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো কখনোই কিন্তু লেখে না যে তারা বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু তাদেরকে আসার সুযোগ দেওয়া হচ্ছে না। এই কথাটা বাংলাদেশের কোনো মিডিয়া বলে না। তারা বলে ভারত পুশিং করতেছে বেআইনি ভাবে। এখন বেআইনি ভাবে পুশিং এর কথাটা যখন আসে, তখন আরো কয়েকটা বিষয় আছে। তখন আমেরিকা যখন তাদের দেশ থেকে অবৈধ নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সেই সময় আপনাদের মুখটা কেন বন্ধ থাকে একটু বলবেন আমাকে? মানে আমি তো আজ পর্যন্ত দেখি নাই যে সেই জায়গাটা আপনাদের অনেক সোচ্চার কণ্ঠস্বর, এয়ারপোর্ট থেকে কাউকে আটকে রাখা, যে আমেরিকা কেন ফেরত পাঠাইছে, তাকে আমরা গ্রহণ করব না। কিন্তু ভারতের প্রসঙ্গে কেন এটা? এবং অনেকে বলে যে ভারত সরকার এটা পাঠাইলে তো বিমানে পাঠাইতে পারে, তাদেরকে বৈধ পথে পাঠাইতে পারে, কিন্তু পাঠাচ্ছে না, এটার একটা আইনি প্রক্রিয়া আছে। এই বয়ানটা অনেক ইডিয়েট দেওয়ার চেষ্টা করে। ভারত সরকারের মুখপাত্র কয়েকদিন আগে রণধীর জসওয়াল সে বলেছে যে 2020 সাল থেকে শুরু করে 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত তারা এই যে অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে বাংলাদেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে একাধিকবার বৈঠক করেছে, কিন্তু বাংলাদেশের কাছ থেকে কোনো রকম সাড়া পায়নি। তারা প্রায় 10 বারের বেশি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকারকে যে এই যে আপনার নাগরিকরা, এদেরকে ফেরত নেওয়ার জন্য আইনগতভাবে ব্যবস্থা নেন, এদেরকে কিভাবে ফেরত নেবেন। 2020 থেকে 2026, এবং সেখানে অংশটা উল্লেখ করা ছিল 2862 জন ওই মুহূর্তে অবৈধভাবে গ্রেফতার। সেই 2862 জনকে 6 বছরেও বাংলাদেশ সরকার ফেরত আনেনি। কূটনৈতিক চেষ্টা ভারত করেছিল। এখন বিষয় হচ্ছে আমাদের কূটনৈতিক চেষ্টা এত ব্যর্থ কেন? আমরা কেন আমাদের নাগরিকদেরকে ফেরত আনতে পারতেছি না? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্বটাকে জিয়ায় রাখতেছি, অন্যদিকে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে আমরা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বসে আছি। আমার দেশের নাগরিক মানে এখানে কোনো ম্যাটার করে না। রাজনৈতিক জায়গায় এই জামাত বিএনপির গ্যাং ভারতের বিরুদ্ধে মানে দ্বন্দ্ব জিয়ায় রাখার জন্য কিছু না কিছু একটা সূত্র লাগায় রাখতে হবে, সেই সূত্র হিসেবে তারা ব্যবহার করতেছে এইটা, আর কিছুই না। এখন সবার কথা হচ্ছে গিয়ে ভারতের বিরুদ্ধে একটা অস্ত্র দেন, নাহলে তরবারি নিয়ে চলে যাবো হঠাৎ করে কিন্তু যুদ্ধ করতে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমরা কেন কাঁটাতারের বেড়া দিচ্ছি না আমাদের এখানে? ভাই, ভারত বেড়া দিচ্ছে, তাতে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা তো চোর বাটপারে, চোরাকার বাড়ি, যারা গরু চুরি করে, মাদক চুরি করে, পাচার করে, তাদের সমস্যা হইব। আমার কেন সমস্যা হইব ভারত যদি বর্ডার দেয়, মানে বর্ডারের কাঁটাতার দেয়? তো আতঙ্কটা কোন জায়গায়? এই চোরদেরকে কারা বাঁচায় রাখে? বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবেই চোরাচালানিকে বাঁচায় রাখে, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবেই অবৈধ অনুপ্রবেশকে বাঁচায় রাখে, যেই কারণে
তারা নিজেরা কাঁটাতার দেবে না, অন্যকে কাঁটাতার দিতে দিবে না, যারা পার হয়ে গেছে তাদেরকে আনবে না, অথচ সেই মানুষগুলো প্রতিনিয়ত ওখানে বসে বলতেছে যে তারা বাংলাদেশের নাগরিক, তাদের বাপদাদার নাম, তাদের ভিটা, তাদের গ্রাম, তাদের সবকিছু বলতেছে। এখন একটা মানুষ যাওয়ার সময় অবৈধভাবে বাংলাদেশে গেছে, তারা বলতেছে আমরা অবৈধভাবে গেছি। এখন অবৈধভাবে যাওয়ার সময় সে যদি ধরেন তার ভোটার আইডি না নিয়ে যায়, সে যদি তার পাসপোর্ট না নিয়ে যায়, এবং এটাও যারা অবৈধভাবে যায় তাদের একটা টেকনিক, তারা সাথে কোনো এরকম ডকুমেন্টস রাখে না। কারণ যদি তারা ভারতের বর্ডারে ঢোকার পরে যদি কোনোভাবে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে যাতে তাদেরকে সঙ্গে সঙ্গে বাংলাদেশে ব্যাক করাতে না পারে, এটা হচ্ছে একটা টেকনিক। কারণ ওদের আইডেন্টিটি ওই সময় থাকবে না ওদের সঙ্গে, পাসপোর্ট থাকলে তো ফেরত পাঠিয়ে দেবে যে কোনো ভাবেই হোক। তো এরা এগুলা রেখে চলে যায় ওখানে। তো এখন তারা সব তথ্যপত্র দিচ্ছে, বাংলাদেশের বিজিবি কেন তাদের সঙ্গে বসছে না, তাদেরকে কথা বলছে না যে ওকে ফাইন, তোমার যাচাই বাছাই করি, তোমার বাপের নাম বলছো এটা, আমি গ্রামে খবর নিয়ে দেখি। বাংলাদেশে এর মধ্যে ধরেন আপনি বর্ডারে বসেও বাংলাদেশের যে কোনো জেলায় একটা জায়গার খবর নিতে আপনার সময় লাগবে বড় জোর 20 মিনিট। আপনি সেখানকার স্থানীয় থানাকে বলেন এই নামে একজন গ্রেপ্তার হয়েছে, এখানে তার মানে অরিজিনাল বাড়ি কি এটা কিনা, তার আত্মীয় স্বজন সবকিছু খবর নাও, খবর নিয়ে আমাদেরকে তথ্য দাও, বা 20 মিনিটের মধ্যে এক একজনের যাচাই শেষ হয়ে যায়। সেখানে 1 মাস ধরে বর্ডারে মানুষগুলো বসে আছে। অবৈধভাবে ঢুকছিল কেন এই প্রশ্নটা কেউ করছে না, কিন্তু তাদেরকে পাঠাবে কেন এটা নিয়ে বহুত জ্বালা, তারা দিল্লি দখল করে ফেলার হুমকি দিচ্ছে। তো এই লোকগুলা যদি ভারত ছাড়া অন্য কোনো দেশ থেকে আসতে, একবার ভাবেন তো, ধরেন আমেরিকা অন্য অন্য দেশগুলো থেকে কোনোদিন তাদের বিরুদ্ধে স্লোগান দিত এই অ্যানাল ক্লাব মঞ্চ কিংবা জামাত? নাসিরুদ্দিন পাটোয়ারি ধরেন গুলশানে গিয়ে আমেরিকান এম্বাসির সামনে দাঁড়ায় স্লোগান দিত ওয়াশিংটন না ঢাকা? হ্যাঁ, দিছে আজ পর্যন্ত কোনোদিন? আমেরিকা কি বাংলাদেশে অবৈধ নাগরিকদেরকে ধরে পাঠায় নাই? ইউরোপের অন্যান্য দেশগুলো পাঠায় নাই? কোনোটার ব্যাপারে কথা শুনছেন কোনোদিন? ইস্যু না, ইস্যু হচ্ছে ভারত। ভারত লিগ্যাল ভাবে হোক ইলিগ্যাল ভাবে হোক যাই করুক না কেন, আমার ভারতের বিরুদ্ধে থাকতে হবে। তোমার পোলা আরেকজনের ঘরে চুরি করতে যায় বাদাম খাইছে, এখন সেই পোলারে তবু মাইদুন না কইরা, জেল না দিয়া, হ্যাঁ মাফ কইরা দিয়া বলতেছে তোমার পোলা তুমি নিয়ে যাও, কিন্তু তুমি পোলা আনবা না। কারণ পোলারে তোমার ওই ঘরের মধ্যে রাখতে এবং প্রত্যেকদিন এটা চিল্লাইতে হবে আমার পোলা আটক কেন, মুক্তি চাই মুক্তি চাই, অথচ যখন তোমার দিতে চাইতেছে তুমি পানবা না। এই যে রাজনীতিটা ইসলামপন্থীদের, হ্যাঁ, এই জঘন্য জায়গা থেকে বেরোয় আসতে হবে। এই পুরো নীল নকশাটা কিন্তু পাকিস্তানের করে দেওয়া, এটার মতো অন্য কোনো সে নাই। হ্যাঁ, তো এই যে ভারত পাঠাচ্ছে বাংলাদেশে থাকা বিহারির বাচ্চাদেরকে কেন গত 54 বছর 55 বছরও কেন রিটার্ন দেওয়া হইলো না? অবৈধভাবে যারা বাংলাদেশে আছে, এই বিহারির বাচ্চারা তো কেউ কেউ ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাইয়া বিয়া কইরা তারা নেতা হয়ে গেছে। এক এক বিহারিরা এখন জামাতের নেতা হয়ে গেছে, বিএনপির নেতা হয়ে গেছে। কিন্তু এই বিহারির বাচ্চারা তো এই দেশে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে তো এই দেশ থেকে বিতরণ করার কথা ছিল, তাদেরকে তো বিতাড়িত করা যায় নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনার পোলা আরেকজনের ঘরে চুরি করতে গেছিল, যে ধরা পড়ছে, আপনি বিবেক দিয়ে হিসেব করেন, সেই গৃহস্থ আপনার পোলাকে চুরির দায়ে মামলা দেয় নাই, জেলে দেয় নাই, কোনো শাস্তি দিচ্ছে না, শুধু বলতেছে ভাই তোর চোর তুই লইয়া যা, আমার ঘরে চোর আমি রাখবো না। এখন এটা বলা কি অন্যায় নাকি গৃহস্থের উদারতা? একটু ভাবেন তো, এই মানুষগুলো তো প্রত্যেকে জেলে পৌঁছে মরার কথা ছিল। আর যারা এই মিথ্যাচারটা ছড়াইতে চায়, ভারতের মুসলমানদেরকে ধরে ধরে পাঠাই দিচ্ছে। এখন ভারতের মুসলমানদেরকে এখানে পাঠানোর যদি হয় তাহলে কয়েক কোটি মুসলমান পাঠাইতে হবে, একটু হিসেব করেন। ভারতের একটা লিগ্যাল নাগরিককে ভারতের কোন সরকার অন্য দেশে পুশিং করাবে এই ক্ষমতা ভারত সরকারের নাই। ভারতের জনগণ বাংলাদেশিদের মতো মূর্খচোদা না। সরি টু সে, আমার দেশের জনগণের আচরণ, চরিত্র, চিন্তা ভাবনার কারণে এই কথা আমাকে বলতে হয়। ওই দেশে একটা লোককে যদি অন্যায়ভাবে অন্য দেশে পাঠাইতে যায়, পুরো ভারত গরম হয়ে যাবে। ককরোচ পার্টির মতো বিভিন্ন গ্রুপ জন্মায় যাবে, হলিউডের এই বলিউডের সেলিব্রিটির রাস্তায় নেমে যাবে। ভাই এত ইজি না, আপনার ঘরে আরেক দেশে ঠেলে পাঠায় দেওয়া যায়, আপনাকে কোনো রা লাগে না গায়ে। হ্যাঁ, কারণ আপনার কাছে মনে হয় বাংলাদেশের পৃথিবীর যে কোনো দেশে আমার পাঠাই আমি ভালোই থাকুন, ব্যাপারটা এইরকম আসলে আপনাদের কাছে। আমার পরিচিত অন্তত 3 থেকে 4 জন আছে এখন আমার ফেসবুকে যুক্ত, যারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। প্রত্যেকেই আজকে 8 থেকে 10 বছর হবে, কারো 5 বছর হবে, এরকম সময় তারা ভারতে গিয়ে সেখানকার আধার কার্ড বানিয়ে বিভিন্ন তথ্যপত্র রেডি করে তারা ওখানে বসবাস করতেছে। একজন আছে যে হচ্ছে ওখানে ঠাকুরপুকুর নামে একটা জায়গায় তার বাড়ি আছে, নিজের 2 তলা বাড়ি। এক্স্যাক্টলি সে হিন্দু না, সে মুসলমান, আমারই বন্ধু মানুষ। আধার কার্ড বানায় টানায় সেই মুসলমান বন্ধু এখন ওখানে থাকেন। তো এইরকম আপনিও খোঁজ নিলে জানবেন আপনার চারপাশে মানুষের অবস্থা। অতএব একটু চিন্তা করেন, এদের এই ইত্যামিগুলোতে সায় দেবেন নাকি একটু
সত্যটা বলবেন। আমার দাবি হচ্ছে সত্যের পক্ষে থাকেন। যে মানুষগুলো বর্ডারে আজকে মানে জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তাদের পক্ষে থাকেন, তাদের কথা বলেন, তাদের অধিকারের কথা বলেন। শুধুমাত্র ভারত বিদ্বেষ দিয়ে আপনার কপালেও কিছু জুটবে না। ভারত যদি বাংলাদেশের সঙ্গে লড়াই করে ভারতেরও কপালে কিছু জুটবে না। কিন্তু মারাটা খাবে বেশি বাংলাদেশের মানুষ। একটু গুগল করেন, মূর্খ না থেকে গুগল করে ভারতের সক্ষমতা, অস্ত্র শস্ত্র, পারমাণবিক শক্তি, এইটা ব্লা যা যা আছে আর কি, এগুলো খবর নেন, বাংলাদেশেরটাও নেন, তাহলে বুঝবেন আর কি মারাটা কারা খাবে। কিন্তু আলটিমেটলি যুদ্ধ পৃথিবীর কারোর জন্য কোনো লাভ বয়ে আনে না। কিন্তু আপনাদেরকে ব্যবহার করে পাকিস্তান ফায়দা নিতে চাইতেছে। পাকিস্তান আর ভারতের যেহেতু একটা দ্বন্দ্ব আছে, আপনাদেরকে এটার মধ্যে জড়াইতে চাইতেছে যে এদিক থেকে আপনারাও পাকিস্তানের পক্ষ হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেন, অন্য পাকিস্তান করবে, তাতে ছেড়া যাবে ভারতের। এরকম একটা স্বপ্ন দেখতেছে আর কি। তো জামায়াত মূলত পাকিস্তানের ভারত বিরোধী শক্তিকে শক্ত করবার জন্য আপনাকে ব্যবহার করতেছে। যদি মাথায় মগজ থাকে একটু ব্যবহার করেন, আর যদি মগজ না থাকে তাহলে এই ভিডিও স্কিপ করে যান। এইগুলো আপনার জন্য ব্যাপার না। অপেক্ষা করেন পুটকির উপরে বোমা পড়ার জন্য। ধন্যবাদ।